ভাবতে অবাক লাগে এই 21 শতকেও ভৌতিক এবং অলৌকিক গল্পের প্রতি আমাদের আকর্ষণ বিন্দু মাত্র কমেনি। বরং বলা যায় গত কয়েক বছর ধরে এই ধরনের কাহিনীর প্রতি আমাদের টান আগের চেয়ে আরো বেড়ে গেছে। তাই বোধহয় একটির পর একটি সফল চলচ্চিত্রের জন্ম হয়েছে যা ভৌতিক ও অলৌকিক কাহিনীকে আশ্রয় করেই নির্মিত হয়েছে। ভূতের গল্পের প্রতি এই অপ্রতিরোধ্য আকর্ষণের মূলে রয়েছে মানুষের দৈনন্দিন জীবনযাপনের ক্লান্তি। এই ক্লান্তি একটু বিনোদনের জন্য আশ্রয় নেয় সাহিত্যের কাছে, ভালোবাসে কল্পনা মিশ্রিত ভৌতিক গল্প পড়তে, যার মধ্যে ঈষৎ বাস্তবতার ছোঁয়া আছে। এই সকল শ্রোতাদের কথা মাথায় রেখেই আমরা আজ নিয়ে এসেছি অনীশ দেবের গল্প আমার বাঁ হাতের 5 আঙুল। গল্পটি শুরু করার আগে বলে রাখি, গল্পটিতে এমন কিছু ভাষা ও সংলাপ ব্যবহার করা হয়েছে যা প্রাপ্ত বয়স্ক ও প্রাপ্ত মনস্কদের জন্য। তাই সকল ছোট শ্রোতা বন্ধুদের অনুরোধ করছি গল্পটি না শোনার জন্য। আজকের গল্প পাঠে শ্রীদেব, মৌমিতা, সুনির্মিতা। আবহ পরিকল্পনা ও স্পেশাল এফেক্টস টিম গল্প অল্প স্বল্প। পর্ব পরিচালনা শ্রীদেব, এডিটিং সুনির্মিতা, বিশেষ সহায়তায় দেবদত্তা, পোস্টার ইন্দ্রিয় অন। শুনতে থাকুন আজকের গল্প আমার বাঁ হাতের 5 আঙুল। মৌমিতাকে আমার বাঁ হাতের 5 আঙুলের আসল ব্যাপারটা খুলে বলিনি, কারণ খুলে বলা খুব সহজ নয়। কিন্তু ও যে বারবারই আমার বাঁ হাতের দিকে তাকায় সেটা আমি লক্ষ্য করেছি। এখনো দেখছি ও কোল্ড ড্রিঙ্কের গ্লাসে চুমুক দিতে দিতে আমার বাঁ হাতের দিকে চেয়ে আছে। আমার বাঁ হাতে সব সময় সাদা দস্তানা পরে থাকি, কাপড়ের দস্তানা। ঠাঁটবাঁটওয়ালা রেস্তোরাঁয় বেয়ারারা যেমন পরে থাকে, এখনো আমাদের টেবিলের আশপাশে 2-3 জন বেয়ারা এরকম সাদা দস্তানা পরে আছে। মৌমিতাকে আজ ডিনার খাওয়াতে দ্য অর্কিড নিয়ে এসেছিলাম। ইএম বাইপাসের ধারে এই দ্য অর্কিড রেস্তোরাঁটা মন্দ নয়। এখানে জগঝম্প নাচ গান নেই, তার বদলে শান্ত নিস্তব্ধ পরিবেশ। খুব সফট টোনে খুশির মুড তৈরির মিউজিক বাজছে। এসির তীব্রতা প্রায় শীত করার মতো। বেশিরভাগ টেবিলই ভর্তি থাকলেও কারো কথা শোনা যাচ্ছে না। সবাই নিশ্চয়ই নিচু গলায় কথা বলছে, আমাদের মতো। একটা কথা জিজ্ঞেস করব? মৌমিতা হঠাৎ মাথার চুল ঝাঁকিয়ে বলল, করো। আমি জানতাম ও কি জিজ্ঞেস করবে। তুমি বাঁ হাতে সবসময় গ্লাভস পরে থাকো কেন? গ্লাভস নয়, গ্লাভ বলো, হেসে বললাম আমি। আমি তো শুধু বাঁ হাতে পড়েছি, 2 হাতে পড়িনি। তুমি আনসারটা এড়িয়ে যাচ্ছ। কোল্ড ড্রিঙ্কের গ্লাসে লম্বা চুমুক দিয়ে বায়নার সুরেও বলল, বলো না, বলতে কোনো প্রবলেম আছে? আমার মনটা হঠাৎ কেমন কেমন হয়ে গেল। প্রবলেম? ভালো কথাই বলেছে মৌমিতা, প্রবলেম নেই আবার। এক হাতে দস্তানা পরে থাকি বলে অনেকের কাছেই আমাকে জবাবদিহি করতে হয়। কাউকে বলি এটা আমার এক বিচিত্র শখ, কাউকে বলি হোটেল ম্যানেজমেন্ট পড়ার সময় এই অভ্যাসটা ডেভেলপ করেছে, আবার কাউকে বা তিতি বিরক্ত হয়ে বলি আমার বাঁ হাতে স্কিন ডিসিজ আছে। কিন্তু আসল ব্যাপারটা যে কি, একজন ছাড়া কাউকে বলিনি।
অন্তত এখনো। কৌতূহল থাকাটা দোষের নয়, সুতরাং মৌমিতার কোনো দোষ নেই। ব্যাপারটা ও জানতে ইচ্ছা করতেই পারে। তাই ওর প্রশ্নের উত্তরে বললাম, মৌ, বলতে কোনো প্রবলেম নেই, তবে মানে এর পিছনে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। ও বড় বড় চোখ মেলে আমার দিকে তাকিয়ে বলল, তাই? তাহলে বলো না প্লিজ। রেস্তোরাঁয় ছায়া ছায়া আলোয় আমি ওকে ভালো করে দেখতে চাইলাম। মৌমিতা, লম্বা স্লিম চেহারা, মাথায় এক রাশ চুলে সোনালী রঙের ঝিলিক, লম্বাটে ফর্সা মুখ, টানা টানা চোখ। এই চোখে চোখ পড়লে নজর ফেরানো যায় না। চোখা নাক, সামান্য ফোলা দু ঠোঁট যেন সবসময়ই দুষ্টু হাত ছানি দিচ্ছে। মৌমিতাকে আমি ভালোবাসি। খুব স্বাদ ওকে নিয়ে বাকি জীবনটা একসঙ্গে থাকব। আমার ভেসে বেড়ানো দিক শূন্য ছন্ন ছাড়া জীবনে ও সারথি হয়ে আসুক, আমাকে সামলে নিক, আমার সুখ দুঃখের শরিক হোক, আমার অভিভাবক হয়ে উঠুক। মৌমিতাকে এখনো এসব কথা বলিনি। দস্তানার গল্পটা বলার পর বলবো। মনে হয় না ও আমাকে ফিরিয়ে দেবে। আমি বেয়ারাকে ডেকে বিল দিতে বললাম। তারপর মৌকে চাপা গলায় বললাম, এখানে নয়, গল্পটা তোমাকে গাড়িতে যেতে যেতে বলবো। ও খুব খুশি হলো। কোল্ড ড্রিঙ্কের খালি গ্লাসটা একপাশে সরিয়ে দিয়ে বলল, শোনো, আই লাভ ইউ। আমি বললাম, গল্পটা এখনো শোনোনি, আগে শোনো। তারপর বিল মিটিয়ে আমরা দুজনে উঠে পড়লাম। রেস্তোরাঁর কাচের দরজার কাছে এসে দেখি বৃষ্টি পড়ছে, তবে তেমন জোরে নয়। আমি আর মৌ হাত ধরাধরি করে ছুট লাগালাম গাড়ি লক্ষ্য করে। গাড়িতে গুছিয়ে বসার পর মৌ বলল, বৃষ্টিটা হেভি রোম্যান্টিক, তাই না? তুমি পাশে থাকলে আমার কাছে মরুভূমিও রোম্যান্টিক লাগবে। ওয়াও! বলে আমার জামা ধরে টান মারল মৌ। ঠোঁট জোড়া ছুঁচলো করে ছোট্ট ঠোকরানো চুমু খেলো গালে। জানলার কাচ তোলাই ছিল। হালকা করে এসি চালিয়ে দিলাম। তারপর পার্কিং লট থেকে গাড়ি তুলে নিয়ে এলাম বৃষ্টি ভেজা রাস্তায়। আকাশে বিদ্যুৎ ঝলসে গেল এপাশ থেকে ওপাশে, গুড়গুড় করে দিকটাকে। বৃষ্টির জন্যে রাস্তা দেখতে অসুবিধা হচ্ছিল বলে ওয়াইপার চালিয়ে দিলাম। ড্যাশবোর্ডের ঘড়ির দিকে চোখ গেল। 8:19। না, রাত বেশি হয়নি। ঘন্টা দুয়েকের মধ্যে মৌকে বাড়িতে পৌঁছে দিলেই হবে। কিছুক্ষণের মধ্যেই একটা সাইড রোডে ঢুকে পড়লাম। এই রাস্তাটায় গাড়িটারই প্রায় নেই বললেই চলে। দোকানপাটও চোখে পড়ছে না। আলো বলতে রাস্তার দুপাশের ল্যাম্পপোস্টগুলোর সোডিয়াম বাতি। মৌমিতার দিকে তাকিয়ে বললাম, এই দস্তানার ব্যাপারটা তোমার অনেক দিন ধরেই জানতে ইচ্ছা করছে, তাই না? হ্যাঁ, ইউ আর স্মার্ট সোনু। তোমার সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই এটা আমার কাছে একটা বিশাল কিউরিওসিটি। আজ কৌতূহল চাপতে না পেরে তোমাকে স্ট্রেট কাট জিজ্ঞেস করে ফেলেছি। হঠাৎ কি ভেবেও বলল, তুমি কি মাইন্ড করলে সোনু? তাহলে থাক। ওহো, কি যে বলো।
ওয়াই শুড আই মাইন্ড? কথা বলতে বলতে ঝুঁকে পড়ে ওর মাথায় একটা চুমু খেলাম। তোমাকে সবকিছু খুলে বলতে পারলে আমার খুব ভালো লাগে, কিন্তু আগে থেকেই বলে রাখছি, গল্পটা শুনলে তুমি কিছুতেই বিশ্বাস করতে পারবে না। উত্তরে মৌ আমার দস্তানা পরা আঙুলগুলো আঁকড়ে ধরল, প্রায় ফিস ফিস করে বলল, I will believe anything you say. ভালোবাসা এমনই জিনিস, আজগুবি রূপকথাও বিশ্বাস করতে মন চায়। রাস্তার একটা বাঁক পেরিয়ে ঝোপ জঙ্গল ঘেঁষে গাড়ি দাঁড় করালাম। মৌমিতা তাতে অবাক হলো না, কারণ আগেও এরকম ফাঁকা স্পটে আমরা গাড়ি দাঁড় করিয়েছি এবং মৌমিতা আর আমি গাড়ির মধ্যে খুশি মতন হুটোপাটি করেছি। ইংরেজিতে একেই বোধহয় হেভি পেটিং বলে। আজও গল্প টল্প বলা হয়ে গেলে ও সবে মন দেওয়া যাবে। গাড়ির চালে বৃষ্টির শব্দ হচ্ছিল, জানলার কাঁচ বেয়ে জলের ফোঁটা গড়িয়ে পড়ছিল। ওয়াইপার দুটো প্রাণপণে উইন্ডশিল্ডের জল সরাচ্ছিল। ওদের চলার তালে তালে মোটরের মিহি শব্দ হচ্ছিল। আকাশে বিদ্যুৎ ঝলসে উঠল। তারপরই মেঘের ডাক শোনা গেল। আমি গল্পটা বলতে শুরু করলাম। মৌ, তোমাকে কখনো বলা হয়নি, মানে আমার বাবা 1.5 বছর আগে মারা গেছেন। মানে খুন হয়েছিলেন। সেই সময় কলকাতায় একটা জঘন্য সিরিয়াল কিলিং চলছিল। একের পর এক খুন করে চলেছিল লোকটা। প্রথম খুন করেছিল একটা 11 বছরের বাচ্চা মেয়েকে। না, শুধুই খুন করেছিল, অন্য কিছু করেনি। মেয়েটিকে গলা টিপে খুন করেছিল। খুনের পর মেয়েটার যা চেহারা ছিল, মানে কাগজে যেসব ফটোগ্রাফ ছাপা হয়েছিল সেসব দেখলে তুমি শিউরে উঠতে। মেয়েটার চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল, ঠোঁটের কোণে ফেনা ছিল, আর জিভটা মরা ছাগলের জিভের মতো বাইরে বেরিয়ে ঝুলছিল। মেয়েটার মারা যাওয়ার আগের ছবি আর পরের ছবি পাশাপাশি ছাপা হয়েছিল কাগজে। দেখে মনে হচ্ছিল দেব শিশু আর পিশাচ। খুনির হাত ওকে এমনই বদলে দিয়েছিল। কাগজে দিনের পর দিন এই খুনের রিপোর্ট বেরিয়েছিল। তাতেই পড়েছিলাম খুনি এত জোরে মেয়েটার গলা টিপে ধরেছিল যে থাইরয়েড বোন আর কার্টিলেজ বোন ভেঙে গেছিল। এই যে গলায় এখানে কণ্ঠমণি, মানে ইংরেজিতে অ্যাডামস অ্যাপেল যাকে বলে। না না, তোমার শিউরে ওঠার কোনো কারণ নেই। বললাম যে ব্যাপারটা 3 বছরেরও বেশি পুরনো। মেয়েটার নখের ভেতরে আঁশ মতন কিছু পাওয়া গেছিল। ফরেনসিক পরীক্ষায় জানা গেল সেগুলো পুরনো শুকনো কোনো চামড়ার আঁশ, অর্থাৎ খুনি চামড়ার দস্তানা ব্যবহার করেছিল। না, কোনো রকম আঙুলের ছাপটা পাওয়া যায়নি। পুলিশ ফুল এন্থু নিয়ে ইনভেস্টিগেট করেও কিচ্ছু করতে পারল না। মেয়েটার খুনি ধরা পড়ল না। দ্বিতীয় খুনটার হওয়ার পর পুলিশ নড়ে চড়ে বসল। এবারে খুন হলো একজন মাঝবয়সী পুরুষ। খুনের স্টাইল একই, মার্ডার বাই স্ট্র্যাঙ্গুলেশন। এবারেও ভিকটিমের নখের ভিতর চামড়ার ফাইবার পাওয়া গেল, অর্থাৎ সেই দস্তানা।
প্রথমবারে যেমন খুনের মোটিভের কোনো খোঁজ পাওয়া যায়নি, এবারেও তাই। সব মিলিয়ে পুলিশ বেকুব বনে গেল। খুনি রয়ে গেল সবার চোখের আড়ালে। 3 নম্বর খুনটা হওয়ার পর পুলিশ বুঝতে পারল ব্যাপারটা সিরিয়াল কিলিং। মিডিয়া খুনির নাম দিল দস্তানা খুনি। ইংরেজি চ্যানেল আর খবরের কাগজ নাম দিল গ্লাভ কিলার। সারা শহর জুড়ে খুনির খোঁজ চলতে লাগলো। সবাই জোট বেঁধে দস্তানা পরা লোক খুঁজে বেড়াতে লাগলো। বুঝতেই পারছো কলকাতা শহরে চামড়ার দস্তানা আর কোন কাজে লাগে, তাই দস্তানা পরা লোক খোঁজার কাজটা বেশ সহজ। কিন্তু সেরকম কাউকেই পাওয়া গেল না। এদিকে খুনের ব্যাপারটা চলতেই লাগলো। 3 নম্বরের পর 4 নম্বর, 4 নম্বরের পর 5 নম্বর, তারপর 6, আর 6 নম্বরের পর 7 নম্বর আমার বাবা। বাবা খুন হওয়ার পরই সিরিয়াল কিলিং এর ব্যাপারটা একেবারে বন্ধ হয়ে গেল। খুনি যেন হঠাৎই চলে গেল বনবাসে। কেউ কেউ বলল 7টা খুন করাটাই লোকটার টার্গেট ছিল। আবার কেউ কেউ বলল ভয় পেয়ে খুনি গা ঢাকা দিয়েছে, কারণ গোটা শহরের লোক সাবধান হয়ে গেছে। তাছাড়া সবাই মিলে এমন হন্যে হয়ে দিন রাত দস্তানা পরা লোকের খোঁজ করছে যে নতুন খুনের ভিকটিম খুঁজে পাওয়াই মুশকিল। তাকে খুন করা তো অনেক পরের ব্যাপার। বাবা খুন হওয়ার পর আমি অনাথ হয়ে গেলাম, কিন্তু সবাই হাঁপ ছেড়ে বাঁচল, কারণ সাইকোপ্যাথ খুনির সিরিয়াল কিলিং বন্ধ হয়ে গেল। এতে সমস্যা মিটলেও নতুন কিছু প্রশ্ন উঠে এলো পুলিশের সামনে। আমার বাবা খুন হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে, মানে এলাকার বাউন্ডারি ওয়ালের কাছাকাছি ঝোপের মধ্যে বাবার ডেড বডিটা পড়েছিল। শুনলে তোমার অবাক লাগবে মৌ, বাবাকে কিন্তু গলা টিপে খুন করা হয়নি। ধারালো অস্ত্র দিয়ে পাগলের মতো কোপানো হয়েছিল বাবাকে। ছত্রখান হওয়া ডেড বডিটা পড়েছিল ঘাসের ওপর। মুখটা ধারালো ফলার কোপে শতছিন্ন। হাতের আঙুলগুলো শরীর থেকে আলাদা হয়ে এখানে সেখানে পড়েছিল। বাঁ হাতটা কাঁধের কাছ থেকে প্রায় খুলে এসেছিল। সে এক বীভৎস ব্যাপার। বাবার বাইকে পাওয়া ক্রেডিট কার্ড থেকে পুলিশ পরিচয় আর ঠিকানাটা খুঁজে পায়। আমার বাবাকে শনাক্ত করতে পেরেছিলাম হাতের একটা আংটি দেখে, আর ডান হাঁটুর নিচে একটা কাটা দাগ দেখে। আইডেন্টিফাই করার পরই আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। এবারে তোমাকে প্রশ্নগুলোর কথা বলি। প্রথমত, বাবাকে গলা টিপে খুন করা হয়নি, ফলে খুনের কায়দা সিরিয়াল কিলারের স্টাইলের সঙ্গে মিলছে না। কিন্তু খুনি হঠাৎ স্টাইল বদলাতে কেন? দ্বিতীয়ত, মার্ডার স্পটে একটা কালো চামড়ার দস্তানা পাওয়া গেল, রক্ত মাখা দস্তানা। ছুরির কোপে টুকরো টুকরো হয়ে গেছে। দস্তানার রক্তের সঙ্গে বাবার রক্ত মিলে গিয়েছিল। এই দস্তানাটা কি খুনির হতে পারে? তৃতীয়ত, খুনের ধরনটা এমনই যে পুলিশের মনে হয়েছিল খুনটা প্রতিহিংসা বা আক্রোশ থেকে করা হয়েছে। প্রচণ্ড আক্রোশ না থাকলে কেউ এভাবে খুন করে না। পুলিশ একটা সিদ্ধান্তে এসে পৌঁছতে চাইছিল, কিন্তু তাতে একটি মাত্র বাধা ছিল।
নিশ্চয় তুমি বুঝতে পারছো কি সেই সিদ্ধান্ত আর কি সেই বাধা। যাকে আমি বলছি, পুলিশের সেই সিদ্ধান্ত ছিল যে আমার বাবাই সেই সিরিয়াল কিলার। খুন হওয়া কোনো ভিকটিমের রিলেটিভ বা বন্ধু বান্ধব ও প্রতিহিংসার আক্রোশে বাবাকে ওরকম বীভৎসভাবে খুন করেছে। আর এই সিদ্ধান্তের পথে বাধা হলো খুঁজে না পাওয়া বাঁ হাতের দস্তানা। দস্তানাটা পুলিশ কেন খুঁজে পায়নি জানো? ওটা আমি নিয়ে এসেছিলাম। প্রথম দিন অন্ধকারে পুলিশ ভালো করে জায়গাটা সার্চ করতে পারেনি। হয়তো বাবার সঙ্গে খুনি বা খুনিদের ধস্তাধস্তির সময় দস্তানাটা খুলে কোনো ঝোপের মধ্যে ছিটকে পড়ে গিয়েছিল, তাই ওরা সেটা দেখতে পায়নি। খুনের পরদিন দুপুরে গোয়েন্দা লোকজন এসে জায়গাটা তন্ন তন্ন করে সার্চ করে, কিন্তু ওটার খোঁজ পায়নি। কারণ সেদিন ভোরবেলা পাহারাদার কনস্টেবলদের চোখে ধুলো দিয়ে দস্তানাটা আমি খুঁজে বের করি। ঘন ঘাসের জঙ্গলের মধ্যে ওটা লুকিয়েছিল। ওটার গায়ে কোনো ছুরির কোপ ছিল না, শুধু দু এক জায়গায় শুকনো রক্ত লেগেছিল। দস্তানাটা বাড়ি নিয়ে এসে আমি লুকিয়ে রাখলাম। বাবার শোক ভুলতে আমার কয়েক মাস লেগে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম পুলিশের সন্দেহ ঠিক। না না মো, তোমার আপসেট হওয়ার কিছু নেই। আফটার অল, ট্রুথ ইজ ট্রুথ। সিরিয়াল কিলার লোকটা যে আমার বাবা, এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। বহু সিরিয়াল কিলারই ফ্যামিলি ম্যান ছিল, মানে ওরা কারো না কারো বাবা ছিল। এবারে আমার ব্যাকগ্রাউন্ড আরো একটু বলি। আমার মা ছোটবেলায় মারা গিয়েছিল, তাই মাকে আমার ভালো করে মনে নেই। কিন্তু মায়ের সম্পর্কে বাবা খুব বাজে বাজে কথা বলতেন। প্রথম প্রথম আমার খারাপ লাগতো, কিন্তু পরে একই ধরনের কথা রোজ রোজ শুনতে শুনতে ব্যাপারটা গা সওয়া হয়ে এসেছিল। কে জানে, হয়তো বাবার অভিযোগগুলো বিশ্বাস করতেও শুরু করেছিলাম। বাড়িতে মায়ের কোনো ফটো ছিল না, বাবা রাখেননি। তাই আমি আজও জানি না আমার মা কেমন দেখতে ছিল। এই শূন্যতা নিয়েই আমি বড় হয়েছিলাম। আমার বাবা এমনিতে শান্ত মানুষ হলেও হঠাৎ হঠাৎই হিংস্র হয়ে উঠতেন। ঘরের জিনিসপত্র পাগলের মতো ভাঙচুর করতেন। আমার মরা মাকে চেঁচিয়ে চেঁচিয়ে নোংরা গালিগালাজ করতেন। বাবার একটা ব্রিফ কেস ছিল। ব্রিফ কেসটা খুলে আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছিলাম। মেয়েদের মাথার ক্লিপ, ছেলেদের দুটো রিস্টওয়াচ, তিনটে আংটি, একটা চামড়ার বেল্ট আর দুটো নাইলনের প্যান্টি। জিনিসগুলো দেখে আমার মনে হলো ওগুলো ভিকটিমদের গা থেকে বাবা খুলে নিয়েছিল। মানে জিনিসগুলো মার্ডার সুভেনিয়ার। সিরিয়াল কিলিং এর ব্যাপারটা অনেক নিউজ পেপারেই বেশ বড় করে দিনের পর দিন বেরিয়েছিল। বাবার ওই ব্রিফকেস আর তার কাটিংগুলো আমি পেয়েছিলাম। সেগুলো বারবার করে খুঁটিয়ে পড়ে ভিকটিমদের হারানো কয়েকটা জিনিসের কথা জানতে পারলাম। আশ্চর্য হয়ে দেখলাম হারানো জিনিসগুলো বাবার ব্রিফকেসেই রয়েছে। সুতরাং সন্দেহের আর কোনো জায়গা রইল না। এবারে তোমাকে দস্তানাটার কথা বলি। মাস 8 আগের কথা। তুমি তো জানো আমি
মাঝে মাঝে একটু আধটু ড্রিঙ্ক করি। একদিন রাতে বাড়িতে একা একা বসে হুইস্কি খাচ্ছিলাম আর বাবার কথা ভাবছিলাম। ঘরে নাইট ল্যাম্পের আবছা নীল আলো, সিডি প্লেয়ারে হালকা মিউজিক বাজছে। নেশা বেশ জমে উঠেছে। সামনে টেবিলে বোতল আর গ্লাসের পাশে ছিল বাবার দস্তানাটা। আমি ওটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম আর ভাবছিলাম এর ভেতরে একটা খুনি হাত বাস করত, আর সেই হাতটা আমার বাবার হাত। গ্লাভটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ কি হলো, আমি ওটা বাঁ হাতে পড়ে ফেললাম। সঙ্গে সঙ্গে কি যে হলো তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। আমার বাঁ হাতের আঙুলের ডগাগুলোয় যেন হাই ভোল্টেজের শক খেলাম। বাঁ হাতের প্রতিটি শিরা চিনচিন করতে লাগলো। অসহ্য জ্বালায় আমি ছটফট করতে লাগলাম। ছটফট করতে করতে বেসামাল হয়ে ছিটকে পড়ে গেলাম চেয়ার থেকে। আমার পায়ের লাথি পেয়ে টেবিলটা উঠে গেল, আর সঙ্গে সঙ্গে গ্লাস আর বোতলটাও। হাতের অসহ্য জ্বালাটা আমাকে পাগল করে দিচ্ছিল। আমি মরিয়া হয়ে দস্তানাটা টেনে খোলার চেষ্টা করছিলাম, কিন্তু আশ্চর্য, ওটা কিছুতেই খোলা যাচ্ছিল না। ওটা সিমেন্টের ঢালাইয়ের মতো আমার হাতে একেবারে সেঁটে গেছে। মেঝেতে পড়ে আমি হিস্টেরিয়ার রোগীর মতো হাত পা ছুঁড়ছিলাম আর গ্লাভটা খোলার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পারলাম না। হাতের জ্বালা পোড়াটা এত বাড়তে লাগলো যে এক সময় আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, টের পেলাম জ্বালাটা আর নেই, নেশাও পুরোপুরি কেটে গেছে। কোনো রকমে ঘরের টিউবলাইট জ্বেলে দিলাম, তারপর তাকালাম আমার বাঁ হাতের দিকে। কবজি থেকে আমার হাতের পাঞ্জা, আঙুল সব কালো চামড়ায় ঢাকা। এমনকি আমার হাতের তালুর রং কালো হয়ে গেছে। তবে দস্তানাটা আর দস্তানা বলে চেনা যাচ্ছে না, ওটা যেন আমার হাতেরই চামড়া হয়ে গেছে। কারণ কালো চামড়ার তালুতে হাতের রেখাগুলো আবছাভাবে দেখা যাচ্ছে। নখগুলোর আকার বোঝা গেলেও সেগুলোর রং আর চরিত্র বদলে গেছে। কি আশ্চর্যভাবেই না আমি একটা কালো হাতের মালিক হয়ে গেলাম। হতভম্ব হয়ে হাতটার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ শুনলাম একটা কর্কশ স্বর, এইবার তুই উপযুক্ত হয়েছিস শোনো, আমার অসম্পূর্ণ কাজ তুই শেষ করবি। যারা ঘোর পাপী, দুশ্চরিত্র, ব্যভিচারী, তাদের সবাইকে তুই শাস্তি দিবি। আমার সব শক্তি আমি তোকে দিলাম, নে। এবার এক প্রস্থ জ্বালা, যন্ত্রণা, ছটফটানি, চিনচিনে ব্যথা। তারপর কিছুটা সময় যেতেই আমার চেতনা ফিরে পেলাম। টের পেলাম অদ্ভুত এক আনন্দ আর তৃপ্তিতে আমার মনটা টকবক করছে। তবে সমস্যা একটা হলো, আমার এই কালো রঙের বাঁ হাতটা দেখে কৌতূহলী লোকজন স্বাভাবিকভাবেই বিরক্ত করে মারবে, কিন্তু সবাইকে তো আর এই গল্প বলা যায় না।
তাই আমি সবসময় বাঁ হাতে সাদা দস্তানা পরে থাকি। লোকে আমায় হয়তো রেস্তোরাঁর বয় বেয়ারা ভাবে। তা ভাবুক, অন্তত পাগল করা কৌতূহলের হাত থেকে তো আমি রেহাই পাবো, কি বলো? আমার গল্প শেষ হতেই মৌমিতা খিলখিল করে হেসে উঠল। সোনু, তুমি ফ্যান্টাস্টিক, তোমার জবাব নেই। এই অন্ধকার, এই অল্প অল্প আলো, এই বৃষ্টি, মাঝে মাঝে মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি, এর যে আইডিয়াল পরিবেশ আর কি হতে পারে সোনু? তোমার দস্তানার গল্পটা বানিয়েছো দারুণ। এবারে প্লিজ রিয়েল স্টোরিটা বলো। কথা বলতে বলতে আমার দিকে ঝুঁকে পড়েছিল মৌ, আমার গায়ে হাতও রেখেছিল, আর একই সঙ্গে ওর মিষ্টি গলায় খিলখিল করে হাসছিল। আমি বারবার ওকে বোঝাতে চেষ্টা করলাম, বলতে চাইলাম যে আমি যা বলছি সেটাই আসল ঘটনা, কিন্তু কে শোনে কার কথা? বৃষ্টি কিছুটা কমে এলেও মেঘের ডাকাডাকি চলছিল। আমি উইন্ডশিল্ডের মধ্যে দিয়ে আকাশের দিকে একবার তাকালাম, আর ঠিক তখনই মৌ একটানে আমার হাত থেকে সাদা দস্তানাটা খুলে নিয়েছে। আমি চমকে ওর দিকে তাকিয়ে দেখি ওর মুখের রংটা সাদাটে হয়ে গেছে। ও গোল গোল চোখ করে তাকিয়ে আছে আমার কালো রঙের বাঁ হাতটার দিকে, কালো রঙের 5টা আঙুলের দিকে। আমি নিচু গলায় বললাম, মৌ, প্রথম মেয়েটাও তোমারই মতন ছিল। ওর নাম ছিল জিনিয়া। সুন্দরী, ছটফটে, চঞ্চল, মুখে সব সময় খই ফুটছে, তার সঙ্গে উগ্র পোশাক, চটকদার মেকআপ। জিনিয়াও আমার গল্পটা বিশ্বাস করতে চায়নি। তখন বাবা ওকে শাস্তি দিতে বলল। মৌমিতা আর কোনো কথা বলতে পারছিল না, শুধু কালো হাতটার দিকে তাকিয়েছিল। এমন সময় আমার কালো হাতের আঙুলগুলো মাকড়সার পায়ের মতন নড়ে উঠল, আর কর্কশ গলায় হাতটা বলে উঠল, সোনু, আর দেরি করা ঠিক হবে না। তোর গাড়িটা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে, নে চটপট কাজটা সেরে নে। পিতাশ্রীর আদেশ অমান্য করি কেমন করে? আমার বাঁ হাতের আঙুলগুলো যখন সাঁড়াশি হয়ে মৌমিতার গলায় চেপে বসলো, তখনও ও অবাক চোখে আমার দিকে তাকিয়ে। ব্যাপারটা কিছুতেই ও বিশ্বাস করতে পারছে না। ঝিনিয়াও বিশ্বাস করতে পারেনি, মৌমিতাও পারল না, আর ঘরের মেয়েটাও পারবে না। শুনছিলেন আমাদের আজকের গল্প অনিশ দেবের আমার বাঁ হাতের 5 আঙুল। এইরকমই ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আমাদের সমস্ত নোটিফিকেশন সঠিক সময়ে পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। লেখক ও আমাদের চ্যানেল সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ডেসক্রিপশন বক্সে। আগামী সপ্তাহে আবারও গল্প কিন্তু হচ্ছেই। বিদায় নিচ্ছি এই সপ্তাহে। শুভরাত্রি।